হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস 12 এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। সেখানে কস্ট্যাক্ট সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটার যে ইম্পর্টেন্ট বেশ কিছু এসএকিউ গুলো বলছি, যে এসএকিউ গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? সেই কোশ্চেন গুলো নিয়ে আলোচনাও করে দিচ্ছি, ঠিক আছে? তো কোশ্চেন গুলো দেখো। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কি আছে, অলস সময় কি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন আছে অলস সময় কি, ঠিক আছে? আর এসএকিউ তোমরা জানো সবাই 1 নম্বরে আসবে, ঠিক আছে? এসএকিউ 1 নম্বরে আসবে। প্রথমে কষ্টের এসএকিউ গুলো বলে দিচ্ছি, তারপর ট্যাক্সের এসএকিউ গুলো বলবো, ঠিক আছে? তো এই এসএকিউ গুলো যদি এই কোশ্চেন গুলো আমি বলছি তোমরা টুকে নিতে পারো, আর যদি অসুবিধা হয়, টুকতে যদি অসুবিধা হয় তাহলে কি করবে, এর পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন অলস সময় কি। নেক্সট কোশ্চেন সময় লিখন কি। 3 নম্বর কোশ্চেন সময় ভিত্তিক মজুরি পদ্ধতি কাকে বলে। 4 নম্বর কোশ্চেন উৎসাহবর্ধক ভাতা বলতে কি বোঝো। 5 নম্বর কোশ্চেন বৈষম্যমূলক পরিমাণ ভিত্তিক মজুরির হার কাকে বলে। 6 নম্বর কোশ্চেন সময় লিখন, সময় আরক্ষণ ও অলস সময়ের মধ্যে সম্পর্কটা লিখতে বলেছে, ঠিক আছে? তো মানে টাইম কিপিং, টাইম বুকিং আর হচ্ছে আইডিয়াল টাইমের মধ্যে রিলেশনটা কি। নেক্সট একটা অঙ্ক দিয়েছে, বলেছে রেট পার আওয়ার বলেছে 50 টাকা, স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড বলেছে 60 ঘন্টা, টাইম সেভ বলেছে 12 ঘন্টা, বলেছে হোয়াট ইজ দ্য বোনাস অ্যামাউন্ট আন্ডার রোয়ান প্রিমিয়াম মেথড। রোয়ান প্রিমিয়াম মেথডে বোনাস করতে, কারণ কষ্টে যে লেবার চ্যাপ্টারটাই তো আছে, ওখান থেকে বেশ কিছু অঙ্ক পাবে কিন্তু, ঠিক আছে? তো কিসের অঙ্ক পাবে, হেলথের পাবে, রোয়ানের পাবে, এফিসিয়েন্সি লেভেল বের করতে বলবে, ঠিক আছে? তো অন দ্য বেস অফ টাইম, অন দ্য বেস অফ প্রোডাকশন, তো এইগুলো পাবে। 8 নম্বর কি বলেছে, টাইম অ্যালাউ বলেছে 48 আওয়ার্স, এফিসিয়েন্সি লেভেল বলেছে 120%, বলছে টাইম টেকেন কত হবে। নেক্সট বলেছে নরমাল ওয়েজ রেট পার আওয়ার, রেট পার আওয়ার বলেছে 30 টাকা, স্ট্যান্ডার্ড টাইম বলেছে 48 ঘন্টা, টাইম সেভ বলেছে 8 ঘন্টা, টোটাল বোনাস আন্ডার হেলথ প্রিমিয়াম মেথড 50% ইজ, অ্যানসারটা জানতে চেয়েছে, ঠিক আছে? বোনাস জানতে চেয়েছে, হ্যাঁ আগেরটা রোয়ানের বোনাস জানতে চেয়েছিল, রোয়ানের নিয়মে, এটা হেলথের নিয়মে বোনাস জানতে চেয়েছে। নেক্সট বলেছে টাইম অ্যাজ পার টাইম কিপিং ইজ 48 আওয়ার্স, টাইম অ্যাজ পার টাইম বুকিং 45 আওয়ার্স। If hourly wage rate is rupees 40, then wages payable for idle time will be কত হবে। বলেছে টাইম কিপিং বলেছে 48 ঘন্টা, টাইম বুকিং বলেছে 45 ঘন্টা, রেট পার আওয়ার বলেছে 40, ঠিক আছে? বলছে বলো ওয়েজ পেবেল ফর আইডল টাইম কত হবে। ইজি দিয়েছে। নেক্সট বলেছে বেসিক পিস রেট ফর আ ওয়ার্ক ইজ rupees 20 per unit. If a worker get wages at rupees 22 per unit, then his efficiency under very multiple piece rate system will be কত হবে। এটা করবে, অঙ্কগুলো করবে, ঠিক আছে? এই অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি এই অঙ্কগুলোর অ্যান্সারগুলো করে দেবো, ঠিক আছে? নেক্সট in a day of 8 hours standard output is 60 units. If in the same time actual output of a worker is 75 units, then what is the level of efficiency of the worker. Next বলেছে in a week a worker worked for 40 hours, his basic wage is rupees 3600, bonus 1200. What is the effective rate of wages per hour of a worker. Next question বলেছে হেলথ প্রিমিয়াম প্ল্যান ও রোয়ান প্রিমিয়াম প্ল্যান বোনাসের সূত্রটা কি। খুব ইজি কোশ্চেন, তো কমন কোশ্চেন তো তোমরা সবাই জানো। নেক্সট বলেছে in a week of 48 hours the entry and exit time of a worker to and from the factory is determined at 46 hours if the worker spent 43 hours in different jobs. In that week ideal time will be. Next question বলেছে efficiency level of a worker is 80%. If standard time for a job is 60 hours, then the actual time taken by the worker for the job will be, ঠিক আছে? এগুলো সব একটা কোশ্চেন এসএকিউ আসতে পারে। নেক্সট বলেছে রেট অফ ওয়েজেস পার আওয়ার, রেট পার আওয়ার বলেছে 30। ইফ 1 ইউনিট অফ প্রোডাক্ট রিকোয়ার 5 minutes টু প্রডিউস, দেন দ্য রেট অফ ওয়েজেস পার ইউনিট উইল বি। নেক্সট বলেছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন in 45 hours in 200 units. If actual production of a worker in that time is 240 units,
দেন টাইম সেভ উইল বি। নেক্সট বলেছে হাতে কলমে সময় রক্ষণের দুটি পদ্ধতির নাম লেখো। টাইম অ্যালাউ, নেক্সট কোশ্চেন, টাইম অ্যালাউ টু ডু আ জব ইজ 36 hours. If a worker complete the same job in 40 hours, calculate his level of efficiency. Next question, time keeping plus ideal time equal to time booking. বলছে এই রিলেশনটা কি ঠিক, আর যদি ঠিক না হয় তাহলে কারেক্ট রিলেশনটা বলো। নেক্সট বলেছে ফর দ্যাট পার্সেন্টেজ অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউ বোনাস আন্ডার হেলসি এন্ড রোয়ার্ড প্রিমিয়াম মেথড উইল বি ইকুয়াল। ঠিক আছে, কত পার্সেন্টেজে, ঠিক আছে, মানে ফর দ্যাট পার্সেন্টেজ অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউ, টাইম টেকেন বাই টাইম অ্যালাউ বোনাস, মানে এটা কত হবে, 50% হবে অ্যান্সার। নেক্সট বলেছে টাইম অ্যাজ পার টাইম কিপিং ইজ 48 hours, টাইম অ্যাজ পার টাইম বুকিং 44 hours. If hourly wage rate is ₹60, then wages paid for the ideal time will be. Next question বলেছে time allowed to do a job is 40 hours. The percentage of efficiency of worker who has completed the job work out at 125%, time taken to complete the job is. Next বলেছে rate 50 মানে rate per hour. Bonus earned by him under health premium plan is ₹150. Time saved by the worker is. Next বলেছে rate 80 মানে rate per hour. Time allowed বলেছে 15 minute for per unit মানে একটা ইউনিট করতে 15 মিনিট লাগবে। If a worker produce 40 unit in a day, his total wages under state fixed rate will be. Next বলেছে time as per time keeping is 8 hours. Time as per time booking is 7 hours. How much is the difference between the time keeping and time booking and what is it called? Next বলেছে for a worker standard production 50 units in 8 hours, actual production 40 units in 8 hours, determine his efficiency level of the worker. Next বলেছে rate of wages per hour is ₹60. If 1 unit of product require 10 minutes to produce, then the rate of wages per unit will be. Next বলেছে standard time allowed 10 hours. If time taken 8 hours, then under health plan his bonus time will be. তারপরে বলছে স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময়ের মধ্যে পার্থক্য এবং এর উদাহরণটাও পড়ে নেবে। উৎপাদনের আদর্শ সময় বলতে কি বোঝো, ঠিক আছে, যেমন সম্পাদিত কাজের প্রকৃত সময় ও অনুমোদিত সময় এক হলে কোন শ্রমিক কি হেলথ প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস পেতে পারে। নেক্সট বলেছে স্ট্যান্ডার্ড টাইম 8 ঘন্টা, টাইম টেকেন 10 ঘন্টা, বলতে এফিসিয়েন্সি লেভেল কত হবে। তারপরে বলছে টাইম অ্যালাউড 10 ঘন্টা, টাইম টেকেন 8 ঘন্টা, রেট পার আওয়ার 5 টাকা, বোনাস আন্ডার ওয়ান স্কিম ওয়াইজ বোনাসটা কত হবে। এই দেখতে পারলে কস থেকে এই এসএকিউ গুলো করলেই তোমার হয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম দেখে সব অঙ্কই আছে। এই বলছে এই অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি অবশ্যই করিয়ে দেবো। নেক্সট ট্যাক্সের সাথে চলে আসছি। প্রথম কোশ্চেন হচ্ছে ন্যায্য ভাড়া কি, ফেয়ার রেট। তারপরে বলছে আয়কর আইন 1961 অনুযায়ী 24 এ ধারায় মানক ছাড়টি কি, এটাও তোমরা সবাই জানো, স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, এটা হয়। তাহলে নেট বার্ষিক মূল্য মানে নেট অ্যানুয়াল ভ্যালু কাকে বলে। নেক্সট একটা অঙ্ক দিয়েছে, মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে ফ্ল্যাট আউট হাউস 1,44,000, ফেয়ার রেট বলেছে 1,50,000, স্ট্যান্ডার্ড রেট বলেছে 1,70,000, বলছে বলো রিজনেবল এক্সপেক্টেড রেট কত হবে। সোজা দিয়েছে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ম্যাক্সিমাম লিমিট ফর ডিডাকশন অফ ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন অফ লেট আউট হাউস ইজ, মানে ম্যাক্সিমাম লিমিট কত হবে ইন্টারেস্ট অন লোন লেট আউট হাউস প্রপার্টি ক্ষেত্রে। আমরা শিখেছিলাম সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 2 লাখ টাকা, কিন্তু লেট আউট বাড়ির ক্ষেত্রে নো লিমিট, এটা অ্যান্সার হবে নো লিমিট। বলছে রেন্ট রিসিভ ফ্রম আ হাউস লেট আউট ফর বিজনেস পারপাস ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড, ঠিক আছে। তো এটাও ইজি কোশ্চেন দিয়েছে, বহুবার করেছি এটা। নেক্সট বলেছে ফর দ্য প্রিভিয়াস ইয়ার 17-18 নেট অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছে লেট আউট বাড়ি 1 লাখ টাকা, ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে তোমার 40,000 টাকা, বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত হবে। প্রমিত ভাড়া কাকে বলে, স্ট্যান্ডার্ড রেট। নেক্সট কোশ্চেন বলেছে আয়কর আইনের 24 ধারায় উল্লিখিত কোন ছাড়ের জন্য ভাড়া দেওয়া বাড়ি থেকে করযোগ্য আয়ের পরিমাণ 0 বা ঋণাত্মক হবে, কোন ছাড়ের জন্য। তো যে মিউনিসিপাল ট্যাক্সে ছাড় পাওয়ার শর্তগুলি কি, এই কোশ্চেনটি তোমার আবার 4 নম্বরও আসতে পারে, ঠিক আছে। তারপর বলছে ন্যাব বলে নেট অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছে 4 লাখ টাকা, ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে 80,000 টাকা, বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত হবে। নেক্সট বলেছে আন্ডার হুইচ হেড ইনকাম রেন্ট রিসিভ ফ্রম আ ভ্যাকেন্ট ল্যান্ড ইজ ট্যাক্সেবল, ঠিক আছে।
বলছে কোন হেডে রেড ভ্যাকেন্ট ল্যান্ড ছিল ওখান থেকে ভাড়া পেয়ে, যেটা কোন হেডে আসবে, এর আদার সোর্সে আসবে। তো বলছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 15-16 ইনকাম ফ্রম আ লেট আউট অ্যান্ড সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউস অফ শ্রীমতী রানিতা দাস আর কম্পিউটেড 3 lakhs and minus 1,44,000. Calculate her income of house property for the assessment year 16-17. নেক্সট লেট আউট বাড়ির গ্যাপ বলেছে 1,60,000, মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে প্রিভিয়াস ইয়ার 15-16 20,000. Above municipal tax is not paid during the previous year 15-16. Calculate NAV, net annual value. নেক্সট অঙ্ক বলেছে টোটাল মিউনিসিপাল ট্যাক্স বলেছে সেলফ অকুপাইড বাড়ি 20,000. If the owner of the house paid 10% the municipal tax during the previous year, the amount deduction for municipal tax will be. একটা কথা বলে দিই, মিউনিসিপাল ট্যাক্স লেট আউট বাড়ির ক্ষেত্রেই হয়, সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কোনোদিন মিউনিসিপাল ট্যাক্স হয় না। সেলফ অকুপাইড বাড়ি স্টার্ট হয় হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, তো সুতরাং এখানে কোনো ডিডাকশনই পাবে না, এটা বেকার কোশ্চেন এটা। নেক্সট বলে বার্ষিক মূল্য বলতে কি বোঝো, তার বলে বিপরীত মালিকের উদাহরণ দাও এবং কাকে বলে। তবে ন্যাব থেকে কি কি ছাড় পাওয়া যায়, মানে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে কি কি ডিডাকশন পাওয়া যায়, দুটো, একটা 24A একটা 24B, স্ট্যান্ডার্ড ডিডাকশন আর একটা ইন্টারেস্ট অন লোন। নেক্সট বলেছে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ম্যাক্সিমাম লিমিট ফর ডিডাকশন অফ ইন্টারেস্ট অন লোন টেকেন ফর রিপেয়ারিং সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউস। আরে বলেছিলাম ইন্টারেস্ট অন লোনে ম্যাক্সিমাম লিমিট 30,000 টাকা পাওয়া যায়, 2 লাখ টাকা পাওয়া যায়। সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়, কিন্তু যদি রিপেয়ার হয় রিপেয়ারের ক্ষেত্রে 30,000 টাকা, এটা 30,000 টাকা অ্যান্সার। তাহলে মিস্টার দাশগুপ্ত পারচেজ আ বিল্ডিং ইন দ্য ইয়ার 10-11 by taking house building loan from State Bank of India. The building is used for his own residence. What is the maximum amount of deduction he can get under Section 24B of Income Tax Act for interest on house building loan for the assessment year 42? কি পারপাসে লোন নেওয়া হচ্ছে একটু দেখে নাও, সেলফ অকুপাইড পারপাস নাকি তোমার লেট আউট, মানে এটা কি বাড়ি, কোন বাড়ির কথা বলেছে, সেলফ অকুপাইড বাড়ি নাকি লেট আউট, সেটা সেলফ অকুপাইড কথা বলে। সেলফ অকুপাইডের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 2 লাখ টাকা, ঠিক আছে, যদি রিপেয়ার হয় সেটাকে 30,000 টাকা হয়ে লিখে দেবেন স্যার। নেক্সট বলছে আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 হুইচ সেকশন ডিল উইথ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, মানে ইনকাম হাউস প্রপার্টি সেকশন কত থেকে কত ধারা বলে স্যার 22 থেকে 27 লিখে দেবেন। The gap of a house in Kolkata is 40,000, municipal tax 15%, municipal tax কত হবে, বাড়িটা বলেছে কলকাতায়, গ্যাপ বলে দিয়েছে 40,000 টাকা, মিউনিসিপাল ট্যাক্স বলে 15%, তো মিউনিসিপাল ট্যাক্স কত হবে, নর্মাল ব্যাপার, গ্রস অ্যানুয়াল ভ্যালু 40,000 টাকা দিয়ে তার থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিই 15%, কিন্তু মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়, স্যার মিউনিসিপাল ভ্যালুর উপর হয়, তো এখানে তো মিউনিসিপাল ভ্যালু বলে দেয়, সে দেখতে হবে এই অঙ্কটা যখন করিয়ে দেবো, যদি তোমরা বলো অঙ্কগুলো করিয়ে দেয় তখন করিয়ে দেবো, আর তখন এটা বলে দেবো অঙ্কটা। নেক্সট বলেছে পৌর মূল্য মানে মিউনিসিপাল ভ্যালু কাকে বলে, তারপরে বলেছে গৃহ সম্পত্তি থেকে কখন ক্ষতি হয়, এর আগেও রিপিট ছিল। নেক্সট চ্যাপ্টার এবার ওই ক্যাপিটাল গেনের এসএকিউ, মূলধনী লাভ কাকে বলে, এটা ক প্রকার কি কি, মানে মূলধনী লাভ 2 প্রকার, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, একটা লং টার্ম ক্যাপিটাল গেন। তারপর বলছে মূলধনী সম্পত্তি হস্তান্তরের 2টি উদাহরণ দাও, তাহলে মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হয় না এমন 2টি উদাহরণ দাও। তাহলে কখন শেয়ারকে স্বল্প মেয়াদী মূলধনী সম্পত্তি বলে গণ্য করা হবে, তাহলে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝো। নেক্সট বলেছে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি কাকে বলে, পার্থক্য লেখো। নেক্সট বলেছে গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত যে কোনো 2টি আয়ের উল্লেখ করো যা গৃহ সম্পত্তি থেকে আয় বলে গণ্য হবে না। তারপর বলেছে কি মূলধনী সম্পত্তি হস্তান্তর কত নম্বর ধারায় উল্লেখ আছে। তারপর বলেছে মূলধনী সম্পত্তি কাকে বলে উদাহরণ দাও। তারপর মূলধনী সম্পত্তি হস্তান্তর বলে গণ্য হয় না এমন 2টি উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন বলে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী মূলধনী লাভ কাকে বলে। তারপরে বলেছে শ্রীমতী ভানুমতি গ্যান্ট পারচেজ জুয়েলারি ফর 50,000 এত তারিখে ফর হার পার্সোনাল ইউজ। তারপর আরেকটা রেট বলছে এই তারিখে শ্রীমতী গ্যান্ট সোল্ড করে দিয়েছে অ্যাবাভ জুয়েলারি ফর 1,80,000 টাকা as per Income Tax Act 1961. What is the nature of capital gain? Next বলেছে Mr. Das sold the following agricultural land during the previous year 1780. বলছে agricultural land situated at a distance of 5 km from the local limit of Kolkata Municipal Corporation. Next বলেছে the agricultural land situated at a distance of 50 km
ফ্রম দ্য লোকাল লিমিট অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। এটা অ্যান্সার জানতে চেয়েছে। নেক্সট বলেছে মিস্টার সুমন গ্রাম অঞ্চলে একটি কৃষি জমির মালিক, এই কৃষি জমি বিক্রি করে প্রাপ্ত লাভ কি মূলধনী লাভ খাতে করযোগ্য হবে? নেক্সট বলেছে মূলধনী লাভ খাতে করযোগ্য হওয়ার ভিত্তি কি? তারপরের কোশ্চেন, ক্যাপিটাল গেইন অ্যারাইজিং অন সেল অফ 200 shares of a company is ₹40,000. The shares were purchased 1614 and sold on 15/7/15. State the nature of capital gain. নেক্সট, মূলধনী লাভের প্রকৃতি মূলধনী সম্পত্তির প্রকৃতির উপর নির্ভরশীল, এক্ষেত্রে তোমার মতামত দাও। তাহলে ব্যক্তিগত জিনিসপত্রের উদাহরণ দাও। নেক্সট, ব্যবসায় ব্যবহৃত মজুর সম্পদ মূলধনী সম্পত্তি কি হিসেবে বিবেচিত? বলতে ব্যবসায় যে স্টকটা ইউজ করা হয় সেটা কি মূলধনী সম্পত্তি? না, সেটা মূলধনী সম্পত্তি নয়। কোন পাবলিক লিমিটেড কোম্পানির সিকিউরিটি হস্তান্তর কখন দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে গণ্য হবে? 12 মাসের বেশি যদি নির্ধারিত কাছে থাকে। তো এই গেল কস্ট আর ট্যাক্সের ইম্পর্টেন্ট এসএকিউ। এই কোশ্চেনগুলো করবে। যদি এখানে যে সমস্ত এসএকিউ অঙ্ক রিলেটেড ছিল, অঙ্ক ছিল, ঠিক আছে, সেইগুলো যদি বলো আমি করে দিতে পারবো, সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। আর এই কোশ্চেনটা আমি বলে দিলাম, তো কোশ্চেনটা যদি পিডিএফ পেতে যাও তাহলে ডেসক্রিপশন বক্সে তোমরা পিডিএফটা পেয়ে যাবে।